নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। তারিখ দেওয়া হয়েছে কিন্তু তালিকা নয়। আজকেই নির্বাচন কমিশন ডেডলাইন দিয়েছিল আজকের মধ্যে খসড়া তালিকা প্রকাশের, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, কিন্তু তা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জাতীয় নির্বাচন কমিশনও ডেডলাইন দিয়েছিল। জাতীয় নির্বাচন কমিশনেরই ডেডলাইন ছিল যে 24শে জানুয়ারির মধ্যে তালিকা প্রকাশ, কিন্তু এখনও লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হয়নি। তালিকা প্রকাশ নিয়ে আজকে দফায় দফায় বৈঠক করেন মুখ্য নির্বাচন আধিকারিক। কি জানা যাচ্ছে কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, নির্বাচন কমিশন এখনো ধন্দে অয়ন। আচ্ছা, একবার বলছেন মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল যে আজকে পসিবিলিটি, আজ রাতের মধ্যে পসিবিলিটি বা সম্ভাবনা আছে তালিকা প্রকাশ হওয়ার। আবারও যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তখন তিনি বলছেন নাও বেরোতে পারে আজকে। আচ্ছা, পরে বেরোলেও তো কোনো সমস্যা নেই, আমাদের কাছে তালিকা প্রস্তুত রয়েছে। তালিকা যদি প্রস্তুতি থাকে তাহলে কেন সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না? এটা তো খুব স্বাভাবিক ভাবে। এবং আরো যে বিষয়টা উঠে আসছে, হিয়ারিং এ কতজন তথ্য দিয়েছেন, কতজন তথ্য বাতিল হয়েছে, এই সংক্রান্ত কোনো হিসেব নেই এখনো কমিশনের কাছে। সেটাও কারণ যারা এআরওরা যারা কাজ করছেন তারা সঠিকভাবে কাজ করেনি, এই প্রসঙ্গ তিনি তুলছেন। ফলে বলা যেতে পারে যে 24 তারিখ ডেডলাইন ছিল, অর্থাৎ আজকে শনিবার যে ডেডলাইন, সেই ডেডলাইন কিন্তু এখনো। তার মানে কি গুছিয়েই উঠতে পারেনি মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর? তারা বলছেন, তারা বারবার করে বলছেন হ্যাঁ আমরা একদম প্রস্তুত, আমাদের কাছে কোনো সমস্যা নেই। দেরি হতে পারে, দেরি হওয়া মানেই যে সেখানে সবকিছু ভুল থাকবে। আমরা নির্ভুল, আমরা স্বচ্ছ এবং নির্ভুল যাতে ভোটার তালিকা প্রকাশ করা যায় তার জন্য আমরা বদ্ধপরিকর। এবং সেই কারণে যদি দেরি হয়, দেরি হলে তো অসুবিধেই, কারণ পর অন্যান্য প্রক্রিয়ারও তো দেরি হবে। নিঃসন্দেহে প্রত্যেকটা পিছিয়ে যাবে এবং ভোটার তালিকার ডেট পিছিয়ে যাবে নিঃসন্দেহে। এবং সেখান থেকে দাঁড়িয়ে যদিও নির্বাচন কমিশন তারা বলছেন যে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তারা নির্দিষ্ট সময়ে ভোটার তালিকা প্রকাশ করবে। দেখা যাক সেই নির্দিষ্ট সময়টা কবে আসে। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার। কেন প্রকাশ করছেন না? তার মানে সেই লিস্ট আপনার কাছে তৈরি নেই, অথবা সেই লিস্টে ব্যাপক কারচুপি আছে, অথবা সেই লিস্টটা তৈরি হয়েছে বিজেপির রাজনৈতিক সুপারিশে, যার মধ্যে পরিষ্কার দেখা যাবে যে সম্পূর্ণ অকারণে যে কোনো ছুতো করে এই মানুষগুলোকে ডাকা হচ্ছিল। দেখুন, লিস্ট প্রকাশ করা তো বিজেপির কাজ না, নির্বাচন কমিশনের কাজ। আপনারা সঠিক প্রশ্ন করছেন, ভুল জায়গায় করছেন। দেখুন, বিজেপির হয়তো গোটা বিশ্ব চলছে, চাঁদ সূর্য সবই চলছে ওনাদের কথা মতো, বিজেপির কথাতেই সব চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বিজেপির কথাতেও চলবেন ভবিষ্যতে। গাইঘাটার পঞ্চায়েত অফিসে আবার অবাক কাণ্ড, সেখানে টাঙানো হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, টাঙিয়েও আবার খোলা হলো। সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, কতক্ষণ ছিল এই তালিকা এবং মানুষ কি দেখতে পেয়েছেন? মানুষ দেখতে পেলে তো আর খুলে ফেলার কোনো মানেই নেই। দেখো গোয়েন্দা, তোমাকে জানিয়ে রেখে যে উত্তর 24 পরগনার গাইঘাটার ফুলছড়া গ্রাম পঞ্চায়েতে আজকে দুপুরে কিছুক্ষণের জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা প্রকাশিত হয়েছিল। কিছুক্ষণের জন্য টানানোর পরেই সেই তালিকা সেখান থেকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে পঞ্চায়েত অফিস বা বিডিওর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানিয়েছেন যে কেন্দ্রের তরফ থেকে কোনো রকম তালিকা আসেনি, সেই কারণেই হয়তোবা এই তালিকা তুলে নেওয়া হয়েছে, বা তারা অস্বীকার করেছেন যে তালিকা টানানো হয়নি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে, যেহেতু এই ফুলছড়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিডিও অফিসের নির্দেশ অনুসারে এই তালিকা দেওয়া হয়েছিল এবং প্রত্যাহার করা হয়েছে। তার কারণ ছাপা ঠিকঠাক হয়নি, এতে যেন সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়, সেই কারণেই তালিকা টানানোর কিছুক্ষণের মধ্যেই সেই তালিকা তুলে নেওয়া হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু রীতিমতন দাবি করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টে লড়াই করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা প্রকাশ করতে হবে, কোর্টের নির্দেশ রয়েছে সেখানে, কেন এই তালিকা প্রকাশ করে আবার তুলে নেওয়া হলো? সাধারণ মানুষ এতে ক্ষোভ প্রকাশ করতে পারে। ভিডিও তার মানে স্বীকার করছেন যে তালিকা টাঙানো হয়েছিল এবং নির্দেশ না মেনেই তালিকা টাঙানো হয়েছিল। ভিডিও অন্য কথা জানিয়েছেন। ভিডিও জানিয়েছেন যে কোন রকম তালিকা টানানো হয়েছে কিনা সে বিষয়ে তিনি জানেন না, তিনি খোঁজ নিয়ে দেখছেন এবং কেন্দ্রের তরফ থেকে কোনো তালিকা আসেনি, সেই কারণেই লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো তালিকা টানানো হয়নি। ভিডিও কি বলছেন দেখা যাক। ওটা সেন্ট্রাল নোটিশটা আসেনি বলে টাঙানো হয়।
সেন্ট্রালি আসলে টাঙিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরই নোটিশটা ছিল, ওটা আমাদের অফিসে যেটা আছে সেটা টাঙানো হয়েছিল, সেন্ট্রালি যদি আসে তখন টাঙিয়ে দেওয়া হবে। আর আমার কাছে জানাও নাই যে ফুলসরাতে টাঙানো হয়েছিল আর খোলা হয়েছিল কিনা, সেটা আমাকে জানতেও হবে। আর এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। কেন টানালো আর কেনই বা তুলে নিল সেটা সাধারণ মানুষের প্রশ্ন। যেভাবে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাতিল করার চেষ্টা করছে, বাংলার মানুষ সেই প্রতিবাদ গর্জে উঠতে পারে সেই ভয়ে তারা নামটা সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার পরেও লিস্টটা বন্ধ করে দিল, হঠাৎ তুলে নিল 5 মিনিটের মধ্যে। ফুলসার গ্রাম পঞ্চায়েতে একটা লিস্ট টাঙানো হয়েছে, আমি দেখছিলাম টাঙাচ্ছিল, হঠাৎ খোলা হয়েছে লিস্টটা। তো লিস্টটা খোলা হয়েছে বিডিও নির্দেশে, এবং আমরা যেও দেখলাম যে ওখানে লিস্টটা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সাধারণ মানুষ এসে বিভ্রান্ত হবে, সেই কারণের জন্য খুলে রাখা হয়েছে। আগামীকাল লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, এই নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। কমিশনকে তালিকা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কেন এখনো প্রকাশ করা হলো না? সাংগঠনিক বৈঠকে সে নিয়ে তোপ দাগলেন নির্বাচন কমিশনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, আজকে নির্বাচন কমিশনের প্রতি কিরকম বক্তব্য ছিল, নিশানা ছিল কিরকম অভিষেকের? দেখো, সাংগঠনিক বৈঠকের ক্ষেত্রে সেই নিশানাতে তারা যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে লজিক্যাল যে তালিকা 72 ঘন্টা সুপ্রিম কোর্ট সময় দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই তালিকা কোথাও প্রকাশ করা হয়নি। কেন প্রকাশ করা হচ্ছে না? 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে তো করতে পারা যেত, সেটাকে তারা করে উঠতে পারেননি। এই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন যে এই বিষয়কে নিয়ে তারা যে আদালতের যে দ্বারস্থ হতে চান এবং আদালতকে যে গোটা তারা জানাতে চান তারা উল্লেখ করেছে। এবং এ কারণেই বলা হয় 1,36,00,000 লোক লজিক্যাল। তোমার কথা একটু কেটে কেটে যাচ্ছে আবির, একটু যদি পরিষ্কার করে কোথাও দাঁড়িয়ে বলা যায়। অভিষেকের হিয়ারিং হয়রানি নিয়েও ফের সরব অভিষেক, নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা। আবার যাব আবিরের কাছে। 1,68,00,000 তাদের কেন যে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কেন হয়রানির শিকার হতে হচ্ছে, চেষ্টা কেন 1,36,00,000 লোকের নামের তালিকা এখনো পর্যন্ত নিয়ে আসতে পারে না, তা নিয়ে তারা সরব হয়েছে। এবং বিভিন্ন সময় এখনো পর্যন্ত যে ধরনের দেওয়া না আবির, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। আরো বিষয় হচ্ছে যে দলের কর্মীদের রুখতে, হিয়ারিং হয়রানি রুখতে কর্মীদের তৎপরতার বার্তা, বুথে বুথে ভোট রক্ষা কমিটি গড়ার নির্দেশ, নিজের খরচে ওয়ার রুম তৈরির নির্দেশ জনপ্রতিনিধিদের। এই নিয়ে কি বার্তা দিলেন আরো একবার আবিরের কাছে যাওয়ার চেষ্টা করব। আবির, ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়েছে হিয়ারিং হয়রানি তো অভিযোগ উঠছেই, অন্যদিকে 10 থেকে 15% মানুষ নাকি হিয়ারিংয়ে যাচ্ছেনই না, জানিনি। এই বিষয়ে নিয়েও কি কথা হয়েছে? কর্মীদেরকে কিছু বলেছেন? কমিশনের গাফিলতিতে 126 এসআইআর মৃত্যুর অভিযোগ। কমিশনের গাফিলতিতে 126 এসআইআর মৃত্যুর অভিযোগ। আগামীকাল জাতীয় ভোটার দিবসে ব্লকে ব্লকে মিছিল। কাটোয়ায় আবার অন্যরকম অভিযোগ, রিসিভ কপি দেওয়া হচ্ছে, সিল দেওয়া নয়। রিসিভ কপিতে সিল নেই, শুধুই সই। রিসিভ কপি দেওয়া হচ্ছে, কিন্তু সুপ্রিম নির্দেশিকা অনুযায়ী নির্বাচন কমিশনের রিসিভ কপি দেওয়ার কথা, সেখানে তো নির্বাচন কমিশনের কোনো রিসিভ সিল থাকবে, সেই সিলই নেই। কথা বলবো প্রতিনিধি রণদেবের সঙ্গে, শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, শুনানির নথির রিসিভ কপিতে সিল সই থাকা তো বাধ্যতামূলক। একেবারে, এবং সেই প্রশ্নই তুলছে ভোটাররা। তাদের বক্তব্য যে কাটোয়ার করজগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাদগুড়া গ্রামের 71 নম্বর বুথ, সেখানে শুনানি কক্ষে সরকারি সিল দেওয়া হচ্ছে না, আধিকারিক শুধু সই করে ছেড়ে দিচ্ছে, যদিও তার পাশের ঘরেই সিল সই দুই দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কেন দুরকম এই সিদ্ধান্ত হচ্ছে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন ভোটাররা, এবং বিষয়টি কাটোয়ার মহকুমা শাসককে জানানো হলে তিনি যেটা জানিয়েছে, তিনি বলেছেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সিল সই দুটোই থাকা দরকার, কেন ওখানে সিল দেওয়া হচ্ছে না তা তিনি খতিয়ে দেখবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।
বেশ, এটা আমি দিয়ে গেলাম, আমি চলে যাওয়ার পর যদি কাগজটা মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিল, তার আমি আর কি করে প্রমাণ পাবো যে আমি দিয়েছি আপনাকে? এই যারা সিগনেচার প্ল্যানটা সিগনেচার করে দিল, এটা কি দাম আছে? এটা তো অন্যজনেরও সই হতে পারে। ওনারা বলছে আমাদের কাছে এরকম আসেনি, কোনো সিল নাই। এসআইআর এর পক্ষে সব থেকে সরব ছিল বিজেপি, আর সেই বিজেপিরই নিশানায় এখন নির্বাচন কমিশন, তা নিয়েও তরজা। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। ভোটের আগে বাংলায় চলছে এসআইআর। এই এসআইআর চেয়ে সব থেকে বেশি সুর চড়িয়েছিল বিজেপি। তারাই চেয়েছিল আগে এসআইআর, তারপরে বিধানসভা ভোট। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। নো এসআইআর, নো ইলেকশন। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এসআইআর এর পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা 14ই ফেব্রুয়ারি। তার আগে বিজেপির নিশানায় নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3 to 4 থেকে 3 to 9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। তা আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। শুধু রাজ্যের বিরোধী দলনেতা নন, এর আগে বিজেপির আরো 2 নেতার গলায় শোনা গিয়েছিল একই সুর। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে, 2জন প্রতিনিধি পাঠালে চলবে না। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একেবারে শিক্ষা দেওয়ার দরকার আছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। বিজেপি এ রাজ্যের গণশত্রু হিসেবে চিহ্নিত, বাংলার শত্রু হিসেবে চিহ্নিত। কখনো বাংলার টাকা বন্ধ করে, কখনো এরা এজেন্সির উপর ডিপেন্ড করে, সিবিআইডি। এখন নির্বাচন কমিশনের উপর ঘাড়ে ভর করেছিল। যতদিন যাচ্ছে বুঝতে পারছে বাংলার মানুষ জেগে উঠেছেন, এই কারচুপিটাও কার্যকর হচ্ছে না। তার থেকেই এই সমস্ত হতাশা আসছে, তার থেকেই এই সমস্ত কথাবার্তা আসছে। নিউজ 18 বাংলা। মহারাষ্ট্রে বিজেপির জেলা পরিষদের প্রার্থী এ রাজ্যের এসআইআর এ তার তালিকায় নাম। দেখুন, আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে। এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে ফিল্ড সার্ভে করেনি। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে, তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। পাখির চোখ রাজ্যের বিধানসভা ভোট। তার আগে ভোটার তালিকা নিয়ে সরব তৃণমূল। তাদের অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি করছে বিজেপি। বীরভূমের দুবরাজপুরে আপ্পা শঙ্কর বুরঙ্গলে এবং তার স্ত্রী উজ্জ্বলা আপ্পা বুরঙ্গলে। তৃণমূলের দাবি, উজ্জ্বলা আপ্পা বুরঙ্গলে মহারাষ্ট্রের সাঙ্গোলা জেলা পরিষদের বিজেপি প্রার্থী। এ রাজ্যে ভোটার তালিকাতেও তার নাম রয়েছে, বীরভূমের দুবরাজপুরের ভোটার লিস্টে। সম্প্রতি বীরভূমে এসআইআর ফর্মও ফিল আপ করেছেন। মহারাষ্ট্রের নাসিকে জেলা পরিষদ ভোটে বিজেপির ক্যান্ডিডেট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভায় দেখা যাচ্ছে আমরা প্রায় 18-20 হাজার ভোটে এগিয়ে আছি। হ্যাঁ, সেই জায়গা থেকে ওনারা ভীত হয়ে এই ধরনের চেষ্টা চালাচ্ছেন। ভোটার তালিকায় নাম থাকবে, এটা ইলেকশন কমিশনের মাধ্যমে হয়। তিনি জ্ঞানত যদি কোনো ধরনের ভুল করে থাকেন,
তাহলে তার বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা হওয়া প্রয়োজন আমি মনে করি। মহারাষ্ট্রে তো আগে থেকে ছিল। ওকে এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী। এখন ভুল হয়ে গেছে দু জায়গাতে, এখানে এখন 2 বছর হলো ভোটার করেছি। মহারাষ্ট্রের প্রার্থী এ রাজ্যের ভোটার তালিকায় নাম। তৃণমূলের অভিযোগ, এভাবেই একাধিক রাজ্যের বিধানসভায় বিজেপি পদ্ম ফুটিয়েছে। বাংলাতেও তারা একই পথে এগোতে চাইছে। যিনি নাসিকের বিজেপির ভোটের প্রার্থী, তিনি আবার পশ্চিমবঙ্গে ভোটার। এই যে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা এই ধরনের বহু কারচুপি করেছে। অন্য রাজ্যের লোকের নাম কায়দা করে এখানকার ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়ে ওরা এই চক্রান্তটা করছে, তো সেগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে, ধরা পড়ছে। তৃণমূলে ঢুকিয়েছে হয়তো, কারণ নাম ঢোকায় কে? বিএলও ঢোকায়। বিএলও মানে কি? সে অঙ্গনারী কর্মী হবে। এই আরো ইআরও আছে, অর্থাৎ বিডিও, এসডিও আছে, এদেরকে জিজ্ঞেস করতে হবে না। নিউজ 18 বাংলা। ওন্দায় 21শে জানুয়ারি এক বিজেপি নেতার দোকানপাট ভাঙচুর করে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছিল। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল। সেই বাড়ি পুড়ে খাক হয়ে যায়। কোনো রকমে বেরিয়ে আসেন বিজেপি নেতা এবং তার পরিবার। আর তারপর থেকে কান্নার রোল ওই পরিবারে। আজকে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন পরিবারের পাশে দাঁড়াতে। বিরোধী দলনেতা গেলেন পরিবারের পাশে দাঁড়াতে। বেশ খানিকক্ষণ থাকলেন, তাদের সঙ্গে কথা বললেন। সিবিআই দাবি করলেন বিজেপি নেতার পরিবারের সদস্যরা। পরিবারকে সাহায্যের আশ্বাস শুভেন্দুর। ঘটনাস্থলে আজকে নমুনা সংগ্রহ করল ফরেনসিক। প্রতিবাদে ওন্দায় শুভেন্দুর মিছিল সভাও হলো। আপনার ছেলে কি কোনো রাজনৈতিক দল করে? হ্যাঁ, কি করে? বিজেপি। তাহলে কারা লাগালো বলে মনে হয়? কারা লাগালো সেটা কি করবে? পুলিশ এসেছিল? হ্যাঁ, তো আতঙ্কে আছি, একবার দেখি তো ইয়া হয়ে গেছি। কিন্তু ফরেনসিক দল এসেছিল, কত রাস্তা রাখছে? তারাও কিছু রাখেনি। আমরা এখন সঠিক বিচার চাই আর সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্ত যে করেছে যেমন তার কঠোর শাস্তি পাওয়া যায়। পুলিশকে বলে গেলাম 26 তারিখের মধ্যে যদি গ্রেপ্তার না হয় খুঁজে দেওয়ার দায়িত্ব পুলিশের, আমাদের নয়। তাহলে 27 তারিখ তাপসকে নিয়ে গঙ্গার ওপারে যাব। যেমন অসুখ তেমন ওষুধ, কোথায় ভিটামিন দিতে হয় আর কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয় আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সেটা জানে। এবার কোপানো হলো বুথ লেভেল অফিসারকে। আক্রান্ত বুথ লেভেল অফিসার গুরুতর আশঙ্কাজনক অবস্থায়, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। আরও 2জন বিএলও কাজের চাপে অসুস্থ। কোচবিহারের দিনহাটায় আক্রান্ত বিএলও, ইনি মনোয়ার হোসেন, দিনহাটার গীতালদহের বিএলও। এর বক্তব্য, শুক্রবার ইনি এসআইআর এর শুনানির নোটিশ দিতে বেরিয়েছিলেন। তখনই এর উপর হামলা হয়। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এক ব্যক্তি। মোটামুটি সব নোটিশ দেওয়া শেষ হয়ে গেছে। আজকে আর মাত্র 5টা দেওয়া বাকি ছিল। তো ওই 5টা দিতে গিয়ে একজনকে দিয়ে 4 নম্বর দেওয়ার জন্য এক দুষ্কৃতী ছিল। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। বিএলওর কাজ করে যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব। বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা মোহাম্মদ শামসুল হুদা, ফুলুরের 161 নম্বর বুথের বিএলও, শুক্রবার বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। বিএলওর বক্তব্য, এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ। নোটিশ দেওয়া এবং তাদের পেপারস নেওয়া এবং তাদেরকে হিয়ারিংয়ে ডাকা, হিয়ারিংয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে প্রচুর প্রেসার হয়ে গেছে। আমি আর পারছি না, রাত জায়গায় এবং খাওয়াটা ঠিক মতো হচ্ছিল না এবং প্রচুর প্রেসার, কাজের প্রেসার, এত প্রেসার যে আমি নিতে পারছি না। মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। সেই কারণে আমার শরীর অসুস্থ। এর আগে আমি বলেছিলাম যে আমি রিজাইন করতে চাই। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার চোপড়ায় এসআইআর এর কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। এসআইআর সংক্রান্ত যে চাপ, তার জন্য আমি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাই। আমাকে এক্ষেত্রে বিডিও অফিস থেকেও সহযোগিতা করেছে, আমার কলিগরাও সহযোগিতা করেছে, কিন্তু অসুস্থতা কাটিয়ে উঠতে আমি পারছি না।
নিউজ 18 বাংলা। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এবার বিএলওর বাড়িতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। মাথাভাঙার ঘটনা, মাথাভাঙার পাটডুবি পঞ্চায়েতের ঘটনা। ছেলের নামে হিয়ারিং নোটিশে আতঙ্ক। বিএলওর বাড়িতে খোঁজখবর নিতে যান বৃদ্ধ, বিএলওর বাড়িতেই হৃদরোগে আক্রান্ত। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। হিয়ারিংয়ের ভয়ে মৃত্যুর অভিযোগ পরিবারের। কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। আমিনুল, এটাই ভুল। আর ওর নাম আছে আমিনুল বস্তাদার, আর ওখানে আছে আমিনুল বস্তাদার। এই জন্য সমস্যা। এই বাবা 2 দিন ধরে টেনশন করে। আজকে সকালবেলা আমাকে না বললে সাইকেল নিয়ে ওই বিলাল অফিসে মানে বিলের বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার 16 সেটের নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে বিল নষ্ট করে উনি চলে গেল দুনিয়া। আজকে সকালবেলা আসছে, আমি যখন উঠান ঝাড়ু দিতেছি তখনই আসছে আর কি। তো বললো যে আসে নাকি দেখে দেন। তখন আমি ঝাড়ুটা হাতের থেকে রাইখে ওখানে দেখলাম রুমটা। তো দেখলাম যে ওনার ছেলের নামে আছে, তো লেখালেখি করতে হবে। তখন উনি কথাই বলতে মাথাটা ঠেকায় দিল টেবিলের উপরে। তখনই ধরে ইয়ে করলাম, বাড়ির লোককে ফোন করলাম, আসলো ওরা, এসে করে নিয়ে গেল। আর বিএলওদের নির্দেশিকাই সার। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল 85 বছরের ঊর্ধ্বে যাদের, তাদেরকে বাড়িতে গিয়ে 100 বছর ছুঁই এই ভদ্রমহিলার, সে 100 বছর ছুঁই মহিলাকে যেতে হয়েছে হিয়ারিংয়ে। যেতে হয়েছে হিয়ারিংয়ে, 100 ছুঁই বৃদ্ধাকেও হিয়ারিংয়ে আসতে হয়েছে। কি করছেন বিএলওরা? আমার ঠাকুমায় এনার বয়স 100+ বয়স, কিন্তু এনার হচ্ছে হেয়ারিংয়ে এনার নাম আসছে, কিন্তু এনার কোমর ভাঙা, পা ভাঙা। এনাকে নিয়ে কি করে আমি হচ্ছে হেয়ারিংয়ে যাব? এটা হচ্ছে মানুষকে হয়রানি করা। খড়দায় হিয়ারিংয়ে চরমে হয়রানি। শুনানি কেন্দ্রে অসুস্থ একাধিক ভোটার। বিলকান্দার 350 ভোটারকে হিয়ারিংয়ে ডাক। কারো হাত ভাঙা, কারো বয়স 75 পার। কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ ভোটাররা। 80 বছর 85 বছর বয়স্ক যারা, তারা আসতে পারে না, তাদের আমাদের গাড়ি করে নিয়ে এখানে হিয়ারিং করাতে হচ্ছে। বাড়িতে নোটিশটাই গেছে, বলছে বাড়িতে হিয়ারিং হবে না, সেন্টারে যেতে হবে। এটা হচ্ছে কি বিএলও বলছে। অসুবিধা আছে তো জানাতে হবে। তারা অসুস্থ রয়েছে, হাঁটতে চলতে পারে না, 75+ তাদের বয়স। সেটা কে বলেছে দেখুন, আমি বলিনি, আমি সেরকম কথা বলিনি। কে অসুস্থ কে সুস্থ সেটা জানি না। কারো যদি অসুস্থ থাকে, হসপিটালে থাকে, তারটা চিন্তা করবে নিশ্চয়ই। আজকে উত্তাল হয় বর্ধমান স্টেশন। হিয়ারিং হয়রানির প্রতিবাদে রেল অবরোধ। বহু মানুষ তারা রেল লাইনে শুয়ে হিয়ারিংয়ের প্রতিবাদ জানান, হিয়ারিংয়ে হয়রানির প্রতিবাদ জানান। জাতীয় পতাকা হাতে রেল অবরোধ। যদিও তারা কোনো রাজনৈতিক পরিচয় দিতে রাজি হননি। 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মে রেল অবরোধ হয়। যারা এসআর নিয়ে হয়রানি হচ্ছে, বারবার একটার পর একটা নোটিশ আসছে, নোটিশে যাচ্ছে, গিয়ে সকাল থেকে সন্ধ্যা বসে থাকছে। সেই সমস্ত মানুষ যারা হয়রান হয়েছে, সেই সমস্ত সাধারণ মানুষ আজকে কেন্দ্র সরকারের যে সেখানে এসে তারা আন্দোলন করতে এসেছিল। সেই কারণে কি রেল অবরোধ? সেই কারণেই তারা এখানে প্রতিবাদ করতে এসেছে। আর হিয়ারিং হয়রানির প্রতিবাদে বর্ধমানেই পথ অবরোধ। বর্ধমান বোলপুর 114 নম্বর জাতীয় সড়ক অবরোধ। জাতীয় পতাকা হাতে বিক্ষোভ ভোটারদের। নির্বাচন কমিশন এসআইআর এর নামে বৈধ ভোটারদেরকে বেছে বেছে সংখ্যালঘু গ্রামকে টার্গেট করে তারা বিজেপির দালালিগিরি করছে। দেখে দেখে বৈধ ভোটারদেরকে অল্প সামান্য কিছু ত্রুটির কারণে 22 কিলোমিটার 20 কিলোমিটার দূরে তাদেরকে হিয়ারিং এ ডাকছে। আমাদের দাবি বৈধ যারা ভোটার বৈধ, তাদেরকে কেন হেনস্থা করা হবে? আর আমাদের যেহেতু 22 কিলোমিটার দূরে যেতে হচ্ছে, সেটা যেন আমাদের পঞ্চায়েতে এখানে করা হয়। আর মালদায় দেখুন, 2 নেতার হিয়ারিংয়ে হয়রানি নিয়ে দুই নেতার মধ্যেই, একই দলের 2 নেতার মধ্যে তুমুল তর্কাতর্কি। আসলে 1 নম্বরের নেতার শুনানি কেন্দ্রে গেছেন 2 নম্বরের নেতা। আর সেইখানেই কেন গেছেন 2 নম্বরের নেতা, এই নিয়ে তর্কাতর্কি, বাপ তুলে কথা বলা, তার সঙ্গে গালাগালির অভিযোগ।
ভালো করুন একদমই রত আসবো আমার বাপের কি আছে বাপ তুলে কথা বলবেন আমি যাচ্ছি ওখানে কোথায় যাবেন না তো যেতে একদমই যাব না আপনাকে মানা করেছি তোমাকেই তো মানা করেছি নেতাগিরি নেতাই তো বিনা রসিদে জমা হচ্ছে বেআইনি কাগজ আমি একদম দেখবেন ভাষাটা ভালো করে বলুন একদম রতুয়া 2 থেকে এসে রতুয়া 1-এ মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে যে এত লেট কেন হচ্ছে, চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি। তখন আমরা যখন ওখানে মানুষ উত্তেজিত করে দিয়েছিল, অনেকটা লোক ভিতরে ঢুকে গেছে, তখন আমরা ওকে বললাম যে কি আপনি রতুয়া 2-কে ছেড়ে রতুয়া 1-এ কি করতে আসছেন? আপনার জায়গাতে তো এসআর চলছে, সব জায়গা মানে তো বিভ্রান্তে পড়ছে। তখন উনি একটা আমাকে বাজে মন্তব্য করছিলেন, খারাপ গাল দিয়েছিলেন। ওনার উদ্দেশ্যটা তো শুনছি যে আগামী 26-এ নির্বাচনে নাকি উনি ক্যান্ডিডেট হওয়ার একটা নতুন মুখে এরকম একটা ব্যাপারটা আছে। সে কোনো আনপপুলার একজন মানুষ। আমি এসআইআর নিয়ে প্রতিদিন এন্টায়ার এলাকায় রতুয়া 2 মালতীপুরের বড় অংশ আমি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি। আমি ভিডিও সাহেবকেও বলেছি যে রিসিপ্টটা তাদেরকে দেবেন, তা ওরা পাইনি, সেটা বলছিল কথা, আমি তাদের সঙ্গে একটু কথা বলছিলাম। ইন দ্য মিন টাইম তার একটু অ্যালার্জি হয়েছে হঠাৎ। আমি প্রার্থী হতে চানো না চানো সেটা পরের কথা, আমি যদি সেটাই বলে তাহলে আমি হাইয়েস্ট লেভেল সমস্ত দিক থেকে ডিজার্ভ করি। উদ্দেশ্য কি ছিল তার সেটা কি বলবো, এই ডিস্টারবেন্স তো এখন চলছে, সেটা আর কি করা যাবে। মিমি চক্রবর্তীকেও হিয়ারিং এর নোটিশ, হিয়ারিং এ কিছু ডিসক্রিপেন্সি রয়েছে, তার জন্য নোটিশ দেওয়া হয়েছে। মিমি চক্রবর্তী অভিনেতা এবং প্রাক্তন তৃণমূল সাংসদ, তিনি যাবেন, হিয়ারিং এ যাবেন বলেও জানিয়ে দিয়েছেন।